গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোফাজ্জল লেখা ছোট গল্প ছায়ামূর্তি। সাম্প্রতিক একটা মামলার কথা উঠলে আমাদের আলাপ গিয়ে থেকে দেউলিয়া হবার ব্যাপারে। তবে আমাদের প্রত্যেকেরই একটি গল্প বলি এবং তার সত্যতা সম্পর্কে হলফ করে বলি। আমরা কয়েকজন অন্তরঙ্গ বন্ধু মিলে এক মধুর সন্ধ্যা উপভোগ করছিলাম রিউদা গ্রেনেলির এক প্রাচীন পারিবারিক গৃহে, এবং তখন বৈঠক আমাদের সমাপ্তির পথে। ৮২টি শীতের ভারে অবনমিত বৃদ্ধ মার্কুইস ডালা তুর স্যামুয়েল সবার শেষে উঠে তাকে হেলান দিয়ে কিছুটা কম্পিত কণ্ঠে বললেন, আমি অদ্ভুত কিছু ব্যাপারে জানি। তেমন অদ্ভুত যে সারা জীবন ধরে বারবার তা আমার স্মৃতিকে চিত করেছে। ৫৬ বছর আগে এই ব্যাপারটা ঘটেছিল। তবু এমন একটা মাস যায় না যখন তা আবার আমি স্বপ্নে দেখি না, কারণ তা আমার মনের ওপর এক গভীর ভীতির ছাপ রেখে গেছে। ১০ মিনিট ধরে এমন সাংঘাতিক ভয় আমি পেয়েছিলাম যে তখন থেকে আজ পর্যন্ত কোনো অপ্রত্যাশিত গোলমালের শব্দে এক ধরনের স্থায়ী ভয়ে আমি কাঁপতে থাকি। রাতের আধারে অস্পষ্ট কিছু দেখলে সেখান থেকে পলায়নের এক প্রচণ্ড ইচ্ছা আমার মধ্যে জেগে ওঠে। সংক্ষেপে বলতে পারি, অন্ধকারকে আমি ভয় করি। না, আমার বর্তমান বয়স না হওয়া পর্যন্ত আপনাদের কাছে এই কথা আমি স্বীকার করতাম না। এখন যা কিছু আমি বলতে পারি, সত্যিকার বিপদ থেকে আমি কখনো পিছিয়ে যাই। তাই আমার এই ৮২ বছর বয়সে কোনো কাল্পনিক বিপদের সামনে সাহসী হবার জন্য আমি কোনো বাধ্যবাধকতা করছি না। ওই ঘটনার ফলে আমার এত মানসিক বিপর্যয় ঘটেছিল এবং এক স্থায়ী ও রহস্যজনক অশান্তি সৃষ্টি করেছিল যে এতদিন তা আমি কাউকে বলিনি। এখন আমি আপনাদের কাছে ঘটনাটা যেমন ঘটেছিল হুবহু সেভাবে বলবো, আর কোনো ব্যাখ্যা দেবার কোনো চেষ্টা আমি করব না। ১৮২৭-এর জুন মাসে আমি রোয়েনের সেনানিবাসে ছিলাম। একদিন যখন আমি জাহাজ ঘাটায় বেড়াচ্ছিলাম, একজন লোকের সঙ্গে আমার দেখা হলো। দেখে মনে হলো তাকে আমি চিনি, কিন্তু তাকে ঠিক চিনতে পারছিলাম না। সহজাত প্রেরণা বশত আমি থেমে যেতেই অপরিচিত লোকটি তা লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তার হাতখানা বাড়িয়ে দেয়। সে ছিল আমার এমন বন্ধু যার সঙ্গে যৌবনে আমার গভীর হৃদ্যতা ছিল। ৫ বছর আমি তাকে দেখিনি। এর মধ্যে সে যেন ৫০ বছরের বৃদ্ধ হয়ে গেছে। চুল তার একেবারে সাদা হয়ে গেছে এবং যেন সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে গেছে, তেমনভাবে একটু ঝুঁকে ঝুঁকে সে হাঁটে। স্পষ্টতই সে বুঝতে পারল আমি বিস্মিত হয়েছি। তাই সেই দুর্ভাগ্যের ফলে তার জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার কাহিনী সে আমাকে বলল। এক তরুণীর সঙ্গে গভীর প্রেমে পড়ায় তাকে সে বিবাহ করে, কিন্তু ১ বছর অপার্থিব সুখ ভোগের পর মেয়েটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে হঠাৎ দেহত্যাগ করে। সেদিন মেয়েটিকে সমাহিত করা হয়। ঠিক সেদিন থেকে সে তার জমিদার বাড়ি ত্যাগ করে রোয়েনে এসে বসবাস করে। এখানে সে বেদনা জর্জরিত অবস্থায় হতাশ ও নির্জনভাবে জীবন স্মৃতির মতো দিন কাটায়। তার দুঃখ এত গভীর যে সবসময় তার আত্মহত্যার ইচ্ছা হয়। সে বলল, এবার যখন তোমার দেখা পেয়েছি, আমার এক জরুরি কাজের জন্য আমি তোমায় অনুরোধ করব।
কাজ হলো আমার পুরাতন বাড়িতে গিয়ে আমাদের শয়নকক্ষের দেরাজ থেকে আমার কিছু খুব জরুরি দরকারি কাগজপত্র এনে দেওয়া। সেজন্য আমি কোনো চাকর বা প্রতিনিধিকে পাঠাতে পারি না। কারণ সেজন্য প্রয়োজন বিবেচনা বোধ ও সম্পূর্ণ নীরবতা। আমার কথা যদি বলি, ওই ঘরে আবার ঢোকার জন্য দুনিয়ার কোনো শক্তিই আমাকে সম্মত করাতে পারবে না। বাড়ি ছেড়ে আসার সময় যেই কক্ষ আমি নিজের হাতে তালাবদ্ধ করে এসেছিলাম, তার চাবি আমি তোমায় দেব। দেরাজের চাবি ও আমার মালির নামে একটা চিঠি লিখে দিব, যাতে আমার জমিদার বাড়ির দরজা সে তোমায় খুলে দেয়। তুমি কাল এসে আমার সঙ্গে প্রাতরাশ গ্রহণ করো, তখন সব ব্যবস্থা হবে। তার সামান্য অনুরোধ রক্ষা করতে আমি কথা দিয়েছিলাম। সেজন্য খুব দূরের রাস্তা আমাকে যেতে হতো না, কারণ তার জমিদারি রোয়েন থেকে মাত্র সামান্য কয়েক মাইল দূরে ছিল এবং ঘোড়ায় চড়ে সহজেই ১ ঘন্টায় সেখানে পৌঁছানো যেত। পরদিন বেলা ১০টায় আমার বন্ধুটির সঙ্গে প্রাতরাশ গ্রহণ করতে করতে আমি নানা কথা বললাম। সে বিশেষ কোনো কথা বলল না। সে বলল আমি যেন কিছু মনে না করি যে তার সেই কক্ষে আমাকে যেতে হচ্ছে। সেটাই হলো তার আনন্দের স্থান, মৃত্যুর স্থান। তাই সে কথা ভেবে সে অভিভূত হয়ে যাচ্ছে। দেখে মনে হলো সে খুব বেশি উত্তেজিত হয়ে আছে। কোনো রহস্যজনক মানসিক দ্বন্দ্বে যেন সে দুশ্চিন্তাগ্রস্ত। অবশেষে সে আমায় বুঝিয়ে বলল ঠিক কি আমায় করতে হবে। কাজ খুব সহজ। যে ডেস্কের চাবি আমাকে দেওয়া হয়েছিল তার ডান দিকের প্রথম দেরাজ থেকে আমায় নিতে হবে ২টি চিঠির মোড়ক এবং কিছু কাগজপত্রের একটা বাক্স। সে আমায় বলল ওগুলো পড়ে না দেখার জন্য। আমি তোমায় না বললেও চলবে। তার সেই মন্তব্য শুনে আমি ব্যথিত হয়েছিলাম এবং একটু কড়াভাবে তাকে সে কথা জানিয়েছিলাম। সে ধীরে ধীরে বলল, ভাই, আমায় ক্ষমা করো। এমন দুঃখে আমি আছি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমার জন্য ন্যস্ত কাজ সমাধা করার জন্য বেলা প্রায় ১টায় তার কাছ থেকে আমি বিদায় নিলাম। আবহাওয়া ছিল অপূর্ব। ভরত পাখির গান এবং আমার জুতোর সঙ্গে তরবারির ছন্দময় সংঘাতের শব্দ শুনতে শুনতে তৃণভূমির উপর দিয়ে স্বচ্ছন্দ গতিতে আমি এগিয়ে চলছিলাম। তারপর আমি প্রবেশ করলাম বনে এবং ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে চললাম। মাঝে মাঝে আমি দাঁত আটকে ধরেছিলাম একটা গাছের পাতা, নিছক মনের আনন্দে। কারণ এমন একটা উজ্জ্বল দিনে জীবন্ত ও সবল থাকতে পেরে আমার ভালো লাগছিল। জমিদার বাড়ির কাছাকাছি যেতেই মালির জন্য আমার কাছে যেই চিঠি ছিল তা আমি পকেট থেকে বের করে নিলাম। ওই চিঠি খামে বন্ধ দেখে আমি এমন চটে গেলাম যে আমার শপথ রক্ষা না করেই আমি ফিরে যাবার উপক্রম করেছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম যে তার ফলে আমার পক্ষে এক অযথা আবেগের প্রতি বশ্যতা প্রকাশ করাই হবে। আমার বন্ধুর মনের অবস্থা এমন হয়েছিল যে খামটি যে বন্ধ করে দিচ্ছে তা হয়তো সে খেয়ালই করে। মনে হয় এই খাস তালুকটি ২০ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। খোলা ফটকটি কবজা থেকে ঝুলছে, পায়ে চলার পথগুলি ঢেকে গেছে ঘাসে। পুষ্পবেদীগুলো কোথায় ছিল তার চিহ্ন বিলুপ্ত। সার্সির উপর জোরে জোরে আঘাত করার পরে কাছাকাছি এক দরজায় যে বৃদ্ধের আবির্ভাব হলো, সে আমায় দেখে ভয়ে হতবুদ্ধি হয়ে গেল। আমার কাছ থেকে চিঠিখানা পেয়ে তা সে বারবার করে করল এবং উল্টে পাল্টে দেখতে লাগলো এবং আমায় অপাদমস্তক দেখে চিঠিখানা তার পকেটে রেখে শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার ইচ্ছা কি? সংক্ষেপে আমি জবাব দিলাম, এইমাত্র যখন তুমি তোমার মালিকের হুকুম পড়েছ তখন তার তো তোমার জানা উচিত আমি এই জমিদার বাড়িতে ঢুকতে চাই।
সে যেন বিহ্বল হয়ে পড়ল। তাহলে আপনি ওই বিবি সাহেবের কক্ষে ঢুকতে যাচ্ছেন? আমার ধৈর্যচ্যুতি হবার মতো অবস্থা। তাই চড়া গলায় বললাম, নিশ্চয়ই, কিন্তু তা কি তোমারও ব্যাপার? বিব্রতভাবে সে বিড়বিড় করে বলে, না মহাশয়, অর্থাৎ বিষয় হলো অর্থাৎ কিনা সেই দিন সে মৃত্যুর দিন থেকে ওটা আর খোলা হয়নি। আপনি যদি দয়া করে 5 মিনিট অপেক্ষা করেন, আমি গিয়ে যদি রেগে আমি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বললাম, দেখো তোমার ওসব চালাকিতে কি হবে। তুমি বেশ ভালো করেই জানো চাবি যখন আমার কাছে রয়েছে তখন ওই ঘরে তুমি ঢুকতে পারো না। সে আর আপত্তি না করে বলল, বেশ তো মহাশয়, আসুন, আপনাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আমায় সিঁড়িটা দেখিয়ে দিয়ে তুমি চলে যাও, তোমাকে ছাড়াই আমি পথ চিনে নিতে পারবো। কিন্তু মহাশয় বলতে গেলে এবার আমি তাকে সার্থকভাবেই থামিয়ে দিলাম। তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে আমি ঘরে ঢুকে গেলাম। প্রথম আমি অতিক্রম করলাম রন্ধনশালা, তারপর যেই দুটি ঘরে ভৃত্য ও তার স্ত্রী থাকে সেইটি। পরে একটি বড় হলঘর পার করে আমি সিঁড়ির কাছে পৌঁছালাম। তা বেয়ে উপরে উঠে আমার বন্ধুর নির্দেশিত দরজাটি আমি চিনতে পারলাম। সহজেই তা খুলে আমি প্রবেশ করলাম। কামরাটি এমন অন্ধকার যে প্রথমে আমি কিছুই ঠিক করতে পারছিলাম না। আমি থেমে গেলাম। বহুদিনের অব্যবহৃত কক্ষের বিশ্রী গন্ধ এসে আমার নাকে লাগতে লাগলো। তারপর আমার চোখ যখন ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠল, তখন আমি পরিষ্কার দেখলাম একটি বড় বিশৃঙ্খল শয়নকক্ষ। কোনো বিছানা চাদর বিছানায় নেই, একটি তোশক আর বালিশগুলি আছে। একটি বালিশে একটি গভীর খাদের মতো রয়েছে, যেন একটু আগে কারো কোনোই অথবা মাথা সেখানে চেপেছিল। ঘরের চেয়ারগুলি সব এলোমেলো। দেখলাম একটা দরজার, নিঃসন্দেহে তা ক্ষুদ্র কক্ষেরই হবে, আধ খোলা রয়েছে। প্রথমে আমি জানালার কাছে গিয়ে ভিতরে বাতাস আসতে দেওয়ার জন্য সেটা খুলে দিলাম, কিন্তু সার্সিগুলোতে এমন মরচে পড়েছিল যে সেগুলো আমি খুলতে পারলাম না। আমার তলোয়ার দিয়ে ভাঙাবার জন্যও আমি চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমার বিফল চেষ্টায় বিরক্ত হয়ে এবং ওই অস্পষ্ট আলো যখন আমি অনেকটা ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছিলাম, আরো বেশি আলো পাওয়ার আশা আমি ত্যাগ করে লিখবার টেবিলের সামনে গেলাম। একখানা আরাম কেদারায় বসে ডেস্কের ঢাকনা তুলে নির্ধারিত দেরাজটি আমি খুললাম। সেইটি একেবারে উপর পর্যন্ত ভরা। যেই 3টি মোড়ক দেখলে চিনতে পারবো আমি সেগুলো অনুসন্ধান করতে থাকি। বহিরাবরণের লেখাগুলো পড়ার চেষ্টায় আমি যখন চোখ ব্যথা করে ফেলছিলাম, তখন আমার মনে হলো আমি যেন শুনছি অথবা অনুভব করছি আমার পিছনে কিছু খসখস করছে। সেদিকে আমি লক্ষ্য করলাম না। আমার মনে হলো জানলা দিয়ে দমকা হাওয়া এসে কাপড় চোপড় নাড়াচ্ছে। কিন্তু প্রায় 1 মিনিটের মধ্যেই প্রায় অপ্রত্যক্ষ আর একটা গতির ফলে আমার গায়ে এক অদ্ভুত বিশ্রী কাঁপন লাগলো। এভাবে সামান্য বিচলিত হওয়া আমার আত্মসম্মানের পক্ষে ক্ষতিকর মনে হওয়ায় আমি পিছনে ফিরে তাকালাম না। তখন আমি দ্বিতীয় দরকারি মোড়কটিও পেয়ে গেছি। যখন আমি তৃতীয়টি নিতে যাচ্ছি, তখন ঠিক আমার ঘাড়ের পর বড় বেদনা ভরা এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনে পাগলের মতো আমার আসন থেকে লাফিয়ে উঠে আমি কয়েক ফুট দূরে গিয়ে পড়লাম। লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমি পিছনে ফিরলাম এবং আমার তলোয়ারের হাতলের উপর হাত রাখলাম। যদিও আমার পাশে রয়েছে তা আমি অনুভব না করতাম, তাহলে আমি কাপুরুষের মতো পলায়ন করতাম। শ্বেত বসনা এক দীর্ঘাকায় নারী যে চেয়ারে এক মুহূর্ত আগে আমি বসেছিলাম,
তার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার সারা দেহে এমন কাঁপন লাগলো যে ওই পিছন দিকে প্রায় পড়েই যাচ্ছিলাম। সে ভয়ানক ও যুক্তিহীন ভয় যে কেমন তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। মন তখন বিভ্রান্ত হয়ে যায়, বুকের কাঁপন বন্ধ হয়ে গোটা শরীরটা স্পঞ্জের মতো নরম হয়ে যায়। ভূতে আমার বিশ্বাস নেই, তা সত্ত্বেও মৃত ব্যক্তিটির সম্পর্কে এক তীব্র ভীতির কাছে এমন সম্পূর্ণভাবে আমি অবলুপ্ত হয়েছিলাম যে সারা জীবনে আমি যত কষ্ট করেছি ওই কয়েকটি মুহূর্তে তার চেয়েও বেশি করছিলাম ওই এক অলৌকিক ভীতির অসহ্য বেদনায়। মেয়েটি যদি কথা না বলতো হয়তো ভয়ে মরে যেতাম, কিন্তু সে এমন কথা বলল এবং মধুর বিষাদমাখা কণ্ঠে বলল যে আমার শিরায় কম্পন শুরু হলো। এ কথা সাহস করে আমি বলতে পারবো না যে আমি আত্মসম্বরণ করে আমার বিচার বুদ্ধি ফিরে পেয়েছিলাম। না, আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে কি আমি করছিলাম তাই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুটা সহজাত গর্ব এবং সৈনিকচ্যুতীয় বোধ আমার সেই অবস্থা সত্ত্বেও আমার চেহারাকে সম্মানজনক দেখাতে সাহায্য করেছিল। মেয়েটি বলল, আহা! মহাশয়, আপনি আমার একটা বড় উপকার করতে পারবেন? জবাব দেবার ইচ্ছে আবার ছিল, কিন্তু একটা শব্দ উচ্চারণ করাও আমার পক্ষে অসম্ভব ছিল। আমার গলা থেকে কেবল এক অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। মেয়েটি বলতে থাকে, করবেন? আপনি আমায় বাঁচাতে পারেন, আমার রোগ সারাতে পারেন। আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে। আমি খুব কষ্ট পাচ্ছি। ওহ! কত যে কষ্ট আমার। তারপর সে ধীরে ধীরে সে আরাম কেদারায় বসে আমার দিকে তাকিয়ে রইল। মেয়েটি বলল, করবেন সাহায্য? কণ্ঠ আমার তখনও অসাড়, তাই মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর সে আমার দিকে কচ্ছপের খোলের তৈরি একখানি চিরুনি এগিয়ে ধরে ধীরে ধীরে বলতে থাকে, ও চুল আছড়ে দিন। উহ! চুলগুলি আমার আছড়ে দিন, তাতে আমি সেরে যাব। চুলগুলি আছড়াতেই হবে। আমার মাথার দিকে চেয়ে দেখুন কত কষ্ট হচ্ছে আমার। আমার চুলগুলি কেমন টানছে। তার সেই চুল যখন সেগুলো খুলে দেওয়া হয়, খুব দীর্ঘ ঘন কালো সেই চুলগুলো। মনে হলো যেন চেয়ারের পিছন দিক থেকে ঝুলিয়ে পড়ে ভূমি স্পর্শ করল। চিরুনিখানা হাতে নেওয়ার সময় কেন আমি কেঁপে উঠেছিলাম। তার সেই কালো লম্বা চুলগুলোকে যখন আমি ধরেছিলাম, তাতে যেন সাপ ধরছি মনে হচ্ছিল। সেগুলি যখন আমার হাতের মধ্যে নিলাম, তখন আমার ত্বকে এক ভয়ঙ্কর শীতল অনুভূতি কেন বোধ করছিলাম তা আমি বলতে পারবো না। আমার আঙ্গুলগুলিতে সেই অনুভূতি রয়ে গেছে। তার কথা ভাবলে আজও আমি কেঁপে উঠি। মেয়েটির চুল আমি আছড়ে দিলাম। কেমন করে ওই হিমায়িত কেশগুচ্ছ আমি হাত দিয়ে স্পর্শ করেছিলাম তা আমি জানি না। সেগুলোকে আমি পাকালাম, কিট দিলাম এবং বেনি দিলাম। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটি মাথা নত করল। মনে হলো সে সুখী হয়েছে। হঠাৎ সে বলল, আপনাকে ধন্যবাদ। আমার চিরুনিখানা আমার হাত থেকে টান মেরে নিয়ে সে তারপর চিরুনিখানা আমার হাত থেকে টান মেরে নিয়ে সে যেই দরজা দিয়ে ছুটে পালিয়ে গেল, দেখলাম সেখানে ঈষৎ উন্মুক্ত। একা হওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য নিশি স্বপ্ন থেকে জেগে ওঠা মানুষের মতো আমার এক ভয়ানক ইন্দ্রিয়ানুভূতি হয়। অবশেষে আবার পূর্ণ জ্ঞান ফিরে এলো। আমি জানালার কাছে ছুটে গিয়ে প্রচণ্ড শক্তিতে সার্সিগুলো যখন খুলে ফেললাম, তখন ওই আলোয় ঘর ভরে গেল। মেয়েটি যে দরজা দিয়ে প্রস্থান করেছে তৎক্ষণাৎ
আমি সেই দরজার দিকে ছুটে গেলাম। দেখলাম দরজাটি বন্ধ এবং তার নাড়াবার সাধ্য আমার নেই। তারপর যুদ্ধের সময় যখন সৈনিকেরা যে আতঙ্ক অনুভব করে, তেমন আতঙ্কে পলায়নের এক প্রবল ইচ্ছা আমায় গ্রাস করল। খোলা সেক্রেটারিয়েট টেবিলের উপর থেকে চিঠির ৩টা মোড়ক তুলে নিয়ে ছুটে কক্ষ থেকে বেরিয়ে বেগে সিঁড়ি বেয়ে যখন আমি নিচে নামলাম, দেখলাম আমি কেমন করে বাইরে গিয়ে পড়েছি তা আমি জানি না। আবার ঘোড়াটি কয়েক পা দূরে দেখে আমি লাফ দিয়ে জিনের উপর উঠে বসে জোর কদমে ফিরে এলাম। রোয়েনে আমার বাসায় পৌঁছার পর আমি থেমেছিলাম। আমার নিজের কামরায় ঢুকে দরজা বন্ধ করে আমি চিন্তা করতে থাকি। ১ ঘন্টা ধরে আমি নিজেকে কষ্ট করে বোঝাবার চেষ্টা করি যে এক অলীক বস্তুর প্রতি আমার বিশ্বাসই ওই পরিণতি হয়েছে। আমি প্রায় বিশ্বাস করতে যাচ্ছিলাম যে আমি যা দেখেছি বলে মনে হচ্ছে তা আমার দেখার ভুল, কাল্পনিক ছায়ামূর্তি মাত্র। যেই আমি জানালার কাছে গেলাম, হঠাৎ আমার চোখ পড়ল সিন্দুকের ওপর। আমার ইউনিফর্মের বোতামে কিছু লম্বা ও কালো চুল জড়িয়ে আছে দেখলাম। কম্পিত আঙ্গুলে এক একটি করে আমি খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তখন আমি আমার আরদালিকে ডাকলাম। আমি সেদিন আমার বন্ধুর সঙ্গে দেখা করার জোর পাচ্ছিলাম না। তাছাড়া তার কাছে আমি কি বলবো তাও ভালো করে ভাবার দরকার ছিল। আমি তার চিঠিগুলো তার কাছে পাঠিয়ে দিলে সে তার একটা রসিদও বার্তাবাহককে দিয়ে পাঠিয়ে দেয়। সে বিশেষ করে আমার খোঁজ নিয়েছিল এবং যখন জানতে পারলো যে আমি সর্দি-গর্মিতে অসুস্থ হয়ে পড়েছি, তখন তাকে অতিমাত্রায় উদ্বিগ্ন দেখাচ্ছিল। পরদিন সকালে তাকে সত্য ঘটনা বলার সিদ্ধান্ত স্থির করে নিয়ে আমি তার কাছে গেলাম। শুনলাম আগের দিন সন্ধ্যায় সে বেরিয়ে গেছে এবং তখনও ফিরে আসেনি। ওই দিন আরও একবার আমি দেখা করতে গেলাম, কিন্তু তখনও আমার বন্ধুর কোনো দেখা নেই। তার কোনো সংবাদ না পেয়ে আরও ১ সপ্তাহ অপেক্ষা করার পর আমি কর্তৃপক্ষকে খবর দিলাম। তখন এক বিচার বিভাগীয় তদন্তের আদেশ হলো, কিন্তু তার কোনো খোঁজ খবর অথবা তার কোনো উধাও হবার কোনো সম্পর্কে সামান্যতম কোনো ধারণাই পাওয়া গেল না। ওই পরিত্যক্ত জমিদার বাড়ির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের ফলেও সন্দেহজনক কোনো চরিত্রের সন্ধান পাওয়া গেল না। সেখানে কোনোদিন কোনো মেয়েকে যে লুকিয়ে রাখা হয়েছিল তারও কোনো লক্ষণ দেখা গেল না। ওইসব নিষ্ফল তদন্তের পরে আর কোনো প্রচেষ্টা পরিত্যক্ত হয়। তারপর থেকে ৫৬ বছর কেটে গেছে। তার মধ্যে আর কিছু আমি শুনিনি। আপনারা শুনছিলেন আধুনিক ছোট গল্পের স্রষ্টা মোপাসার লেখা ছোট গল্প ছায়ামূর্তি। সমাপ্ত।